আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং কুশলে আছো। আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি নতুন একটি বিষয় শেখাবো। ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা যে টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে ড্রাই সেল। তো চলো আমরা বিষয়টি ভালোভাবে জেনে নিই এবং তার আগে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে এই ক্লাসটি শেয়ার করে দাও এবং তাদেরকে দেখার সুযোগ করে দাও। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো আজকের ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, অর্থাৎ শুভ সকাল জানিয়ে আমি শুরু করছি। প্রথমে আমার পরিচিতি। পাঠ পরিস্থিতি আমরা যে অধ্যায় থেকে পড়ব, অর্থাৎ নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায় রসায়ন শক্তির বিষয়ে আমরা পড়ব। তুমি দেখো নিচের চিত্রগুলো লক্ষ্য করো এবং দেখো চিত্রগুলো তোমরা চিনতে পারো কিনা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই চিত্রটা দেখে বুঝতে পেরেছো আমরা কি পড়াতে চাচ্ছি, বা এই একটা, অর্থাৎ আমরা দুই প্রকারের বিষয় এখানে তুলে ধরেছি। নিশ্চয়ই তোমরা এখন গেস করতে পারছো যে আমরা কি তোমাদেরকে কি পড়াতে যাচ্ছি। এখন বলো তো কেউ কি পড়াতে যাচ্ছি। এক্স্যাক্টলি আমরা তোমাদেরকে ড্রাই সেল পড়াতে যাচ্ছি, অর্থাৎ শুষ্ক কোষ বা ব্যাটারি পড়াতে যাচ্ছি। ব্যাটারি, আমরা এই ব্যাটারি নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিত্রগুলো দেখে কি ধারণা পেলে, অর্থাৎ তোমরা কি বলতে পারবে চিত্রগুলোতে কি দেখানো হয়েছে? ইয়েস, তোমাদের আমার একদম সঠিক উত্তর দিয়েছো। অভিনন্দন তোমাদের সকলকে। সঠিক উত্তর ব্যাটারি বা ড্রাই সেল। তাহলে আমাদের আজকের পাঠ ড্রাই সেল। এই পাঠ শেষে তোমরা যা যা শিখতে পারবে, ড্রাই সেল কি তা বলতে পারবে, ড্রাই সেল তৈরিতে কি কি রাসায়নিক পদার্থ প্রয়োজন হবে তা বলতে পারবে, ড্রাই সেলের গঠন বা প্রস্তুত প্রণালী বর্ণনা করতে পারবে এবং ড্রাই সেলের কার্যপ্রণালী, রাসায়নিক বিক্রিয়া বা উদ্ভিদ উৎপাদন কৌশল ব্যাখ্যা করতে পারবে। ড্রাই সেলের সুবিধা এবং অসুবিধা বর্ণনা করতে পারবে। তো চলো আমরা প্রথমে জেনে নিই ড্রাই সেল কি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, ড্রাই সেল হচ্ছে এক ধরনের গ্যালভানিক সেল। এটি একটি প্রাথমিক সেল যা লেকল্যান্ড সেলের একটি ভিন্ন রূপ। ড্রাই সেলের মাধ্যমে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। এই বিশেষ লেকল্যান্ড কোষে বিদ্যুৎ উত্তেজক হিসাবে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ছেদক নিবারক হিসাবে কোডিন ম্যাঙ্গানেজ ডাইঅক্সাইড ব্যবহার করা হয় বলে একে আমরা শুষ্ক কোষ বলি। অর্থাৎ এই ম্যাঙ্গানেজ ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হচ্ছে। আর এর সাথে সাধারণত জিঙ্ক ক্লোরাইডও ব্যবহার করা হয়। আমরা নেক্সট দেখবো সেটি। এটি জিঙ্ক ক্লোরাইড হচ্ছে পানি শোষণ করে ব্যাটারির ভিতরে পরিবেশটাকে শুষ্ক রাখে, এই জন্য এটাকে আমরা ড্রাই সেল বলবো। তাহলে চলো এখন আমরা দেখি যে ড্রাই সেল তৈরির প্রয়োজনীয় উপকরণ বা রাসায়নিক পদার্থ কি কি লাগে। দেখো, অ্যানোড হিসাবে জিঙ্কের পাত, ক্যাথোড হিসাবে কার্বন বা গ্রাফাইট দণ্ড, অতিরিক্ত অ্যামোনিয়াম ক্লোরাইড, সামান্য জিঙ্ক ক্লোরাইড ও গ্রাফাইট চূর্ণ। এই পাঁচটি বিষয় আমাদের লাগবে। চলো তাহলে ড্রাই সেলের গঠন দেখে আসি আমরা। এই কোষে একটি দস্তাসোন এর মধ্যস্থলে একটি কার্বন দণ্ড বসানো থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যাটারি যদি দেখি নিজে হাতে নিয়ে, তাহলে আমরা দেখব যে নিচের দিকে কিন্তু একটি পাত থাকে। ব্যাটারির নিচের দিকে একটি পাত থাকে, অর্থাৎ একটি জিঙ্কের পাত থাকে। আর জিঙ্কের পাতের মধ্যে উপরে সাধারণত একটি টুপি আকৃতি থাকে, যে টুপিটা হচ্ছে আমরা জিঙ্কের টুপি
বলি। এবং এই টুপি এবং জিঙ্কের পাতের মাঝখানে, অর্থাৎ উপরের টুপি এবং পাতের মাঝখানে একটি কার্বন দণ্ড বসানো থাকে বা গ্রাফাইট দণ্ড, যেটি ক্যাথোড হিসেবে কাজ করবে। এই কার্বন দণ্ডের চারিদিকে সাধারণত ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং কাঠ কয়লার গুঁড়ার মিশ্রণ রাখা হয়। মিশ্রণ সহ কার্বন দণ্ডকে দস্তার চোঙের মধ্যে বসিয়ে ফাঁকা অংশে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড এবং পাতিত পানির মিশ্রণ, কিছু কিছু বইতে তোমরা দেখবে যে এখানে স্টার্স দেওয়া আছে, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং পাতিত পানি এবং স্টার্সের মিশ্রণ তৈরি করে একটা লেই বা কাই তৈরি করা হয়। এই কাই যাতে শুকিয়ে না যেতে পারে সেজন্য দস্তার চোঙের মুখে পিচ, গালা বা কাঠের গুঁড়া ইত্যাদি দ্বারা বন্ধ থাকে। গ্যাস বের হওয়ার জন্য পিচের মধ্যে একটি ছিদ্র থাকে, অতঃপর এই জিনিসটাকে কাগজে মুড়িয়ে তারপরে কোম্পানির লেবেল লাগিয়ে বাজারজাত করা হয়। তো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা ড্রাই সেলের গঠন। এখন আমরা কার্যপ্রণালী দেখি। দেখো, কোনো বাল্ব বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রের দুটো প্রান্তের সাথে আমরা যেখানে ব্যাটারিটা ঢুকাই আর কি, সেখানে দেখবে দুটো প্রান্ত আছে। এই দুটো প্রান্তের সাথে যদি আমরা ব্যাটারির দুই প্রান্ত যুক্ত করে দিই, তাহলে গ্রাফাইট যুক্ত করে দিলে যেটা হবে যে অ্যামোনিয়াম ক্লোরাইড কিছু অণু অ্যামোনিয়াম আয়ন ক্লোরাইড আয়নে বিশ্লেষিত হয়। এই সময় জিঙ্কের ধনাত্মক আয়ন অর্থাৎ জিঙ্ক 2+ দ্রবণে চলে আসে, আর ক্লোরাইড আয়নের সাথে, অর্থাৎ এই যে ক্লোরাইড আয়ন আছে, এই ক্লোরাইড আয়নের সাথে এই জিঙ্ক 2+ আয়ন কিন্তু যুক্ত হয়ে পড়ে, আর অ্যামোনিয়াম আয়ন বিকর্ষণ করে কার্বন দণ্ডের দিকে সরে যায়। এই সময় অ্যানোডের জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হয়। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, অ্যামোনিয়াম ক্লোরাইডটা কিন্তু অ্যামোনিয়াম আয়নে বিভক্ত হয়ে যাবে এবং ক্লোরাইড আয়নে, আর এই যে জিঙ্ক অর্থাৎ ধনাত্মক যে কার্বন দণ্ড জিঙ্ক, সেই জিঙ্কটা কিন্তু যে জিঙ্ক আমরা ব্যবহার করেছি অ্যানোড হিসাবে, সেই জিঙ্ক কিন্তু নিজে ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণে চলে আসবে, এবং দ্রবণে এসে জিঙ্ক 2+ কি করবে, এই ক্লোরাইড আয়নের সাথে কিন্তু যুক্ত হয়ে যাবে। এরপর আসেন যে অ্যানোডে উৎপন্ন ইলেকট্রন, অর্থাৎ এই অ্যানোড যে জিঙ্ক যে দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সেটি কিন্তু কার্বন দণ্ডে চলে যাবে এবং সেখানে থাকা অ্যামোনিয়াম আয়ন ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আয়ন তা গ্রহণ করে অ্যামোনিয়া গ্যাস, ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড, হাইড্রোজেন গ্যাসে উৎপন্ন করবে। এই অ্যামোনিয়া গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে যাবে এবং হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে কার্বন তড়িৎদ্বার গায়ে জমা হওয়ার পূর্বে এর সাথে বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করবে। শিক্ষার্থী বন্ধুরা, একটু বিষয়টা বুঝবে যে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, সে অ্যামোনিয়াম ক্লোরাইড বিশ্লেষিত হয়ে অ্যামোনিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, আর জিঙ্ক অ্যানোড ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়নে পরিণত হবে, সেটা ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে এবার আসুন আমরা কি কি বিক্রিয়া সংঘটিত হয়েছে দেখি। দেখো, অ্যানোড জিঙ্ক নিজে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, জিঙ্ক 2+, এই জিঙ্ক 2+ ওই অ্যামোনিয়াম ক্লোরাইড আয়নের সাথে কিন্তু যুক্ত হয়ে জিঙ্ক ক্লোরাইডে পরিণত করছে, এটা অ্যানোডে বিক্রিয়া। আর ক্যাথোডে অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়েছে, অ্যামোনিয়াম আয়ন আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে, অর্থাৎ গ্রাফাইট দণ্ডের চারিপাশ থেকে, এটি কিন্তু এই ইলেকট্রন গ্রহণ করে অ্যামোনিয়া, ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করছে। তাহলে সামগ্রিকভাবে কি বিক্রিয়া হলো, দেখো, জিঙ্ক, অ্যামোনিয়াম আয়ন, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আর এটা কিন্তু চলে গেল, আর ডান পাশে থাকলো কি, জিঙ্ক 2+, অ্যামোনিয়া, ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড, পানি। এইভাবে ড্রাইসেলের অ্যানোড ও ক্যাথোডে প্রান্তকে যদি বাল্ব বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রের দুই প্রান্তের সাথে যুক্ত করে দাও, তখন ইলেকট্রন প্রবাহ সৃষ্টি হবে, বিদ্যুৎ উৎপাদন হবে। সেক্ষেত্রে ড্রাইসেলের তড়িৎ চালক বল হচ্ছে 1.5 ভোল্ট। চলো এবার আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা ড্রাইসেল কিভাবে কাজ করে, আমরা একটি ভিডিও দেখি। ভিডিও দেখি আমরা। Dry cell was invented by Leclanche, a French scientist, in the year 1866. It contains a cylindrical zinc container which forms the negative electrode.
The electrolyte is in the form of a paste of ammonium chloride. A carbon rod surrounded by manganese dioxide acts as the positive electrode. Dry cell is portable and very convenient to use. So, this type of cell is used in torches, radios and other small electrical devices. Local action and polarization is remedied in dry cell. শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভিডিও দেখলাম। এখন আমরা দেখি ড্রাই সেল কি কি কাজে ব্যবহার করা হয়। দেখো, এটি সাধারণত টর্চ লাইট জ্বালাতে, রেডিও বাজাতে, টিভির রিমোট চালাতে এবং খেলনা চালাতে ব্যবহার করা হয় এবং ড্রাই সেল হলো অ্যানোড ক্যাথোড দ্বারা গঠিত হয়। এরপরে ড্রাই সেল বা শুষ্ক কোষের কি সুবিধা আছে আমরা দেখি। ড্রাই সেল ব্যবহারের প্রধান সুবিধা হলো সাধারণ কোষে যেমন ড্যানিয়েল সেলে ব্যবহৃত ইলেকট্রোলাইট হিসেবে তরল দ্রবণের পরিবর্তে কোষে ইলেকট্রোলাইটের পেস্ট ব্যবহার করা হয়েছিল। শিক্ষার্থী বন্ধুরা, ড্রাই সেল ব্যবহারের প্রধান সুবিধা কি? সাধারণ কোষে অর্থাৎ ড্যানিয়েল সেলে ব্যবহৃত ইলেকট্রোলাইট হিসাবে তরল দ্রবণের পরিবর্তে এই কোষে, তাহলে ড্যানিয়েল কোষে কি ব্যবহৃত হয়েছিল? তরল দ্রবণ ব্যবহার করা হয়েছিল। কিন্তু এই কোষে তাই সেই তরল দ্রবণের পরিবর্তে ইলেকট্রোলাইটের পেস্ট ব্যবহার করা হয়েছে। এতে দ্রবণের ব্যবহারে ঝামেলা থাকে না, ঝামেলা থেকে এড়ানো যায় এবং কোষটির বহনযোগ্যতা বৃদ্ধি পায়। এছাড়া ড্রাই সেল দামে সস্তা, গ্রামে গঞ্জে এটা কিন্তু সর্বত্র পাওয়া যায়। চলো আমরা এখন দেখে নিই ড্রাই সেলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহারের কারণ কি। ড্রাই সেলে বিদ্যুৎ প্রবাহের সময় অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। আমরা দেখেছি বিক্রিয়ায় এটি পানিতে দ্রবীভূত হয়ে যেমন ক্রমে দ্রবণ হতে ধীরে ধীরে এটা বায়ুমণ্ডলে মিশে যায়, ফলে তাতে কোনোরূপ অসুবিধা সৃষ্টি হয় না। কিন্তু ক্যাথোডের রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদিত হাইড্রোজেন গ্যাস অতি ক্ষুদ্র বুদবুদ আকারে অ্যানোডের গায়ে লেগে থাকতে চায়, ফলে বিদ্যুৎ প্রবাহ কিন্তু বাধাগ্রস্ত হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অ্যামোনিয়া গ্যাসটা বায়ুমণ্ডলে মিশে যাবে, বাট যে হাইড্রোজেন গ্যাসটা তৈরি হয়েছে সেটি কিন্তু বুদবুদ আকারে অ্যানোডের গায়ে জমে যায়, ফলে বিদ্যুৎ প্রবাহে বাধা সৃষ্টি হতে পারে। এই জন্য এই অসুবিধা দূর করার জন্য ছিদ্রযুক্ত পাত্রে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা হয় এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন গ্যাস তখন বিক্রিয়া করে ওই হাইড্রোজেনটা পানিতে পরিণত হয়। আর এই কারণে কার্বন দণ্ডের উপরিভাগে হাইড্রোজেন গ্যাসের প্রলেপ সৃষ্টি হতে পারে না, ফলে বিদ্যুৎ প্রবাহটা সুন্দরভাবে চলে। তাহলে এখন আমরা দেখি যে ড্রাই সেল ব্যাটারি বা শুষ্ক কোষের ব্যবহারের অসুবিধা বা এটি স্বাস্থ্য পরিবেশের উপর আমাদের কি ক্ষতি করে। ড্রাই সেল একবারই ব্যবহার করা যায়। আমরা একবার ব্যাটারি নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু আর ব্যবহার করা যায় না, এটা ফেলে দিতে হয়। তখন এটি বিদ্যুৎগ্রস্ত হয় না। আর অর্থাৎ সঞ্চয় কোষের মতো অন্যান্য কোষে যেমন আমরা বিদ্যুৎ প্রবাহ করতে পারি, সঞ্চয় অর্থাৎ গ্যালভানিক সেল আমরা দেখি, ওই বিশ্লেষ্য কোষ যেটা দেখেছি দেখবো আমরা সেটাতে। আর ড্রাই সেলের ধাতব পাত্র ক্ষতিগ্রস্ত হলে অনেক সময় ভিতরের পেস্ট বাইরে বের হয়ে যন্ত্রপাতি ক্ষয় হতে পারে। আমরা যে ড্রাই সেলে যে পেস্ট ব্যবহার করেছিলাম সেটা যদি বাইরে বের হয়ে আসে তাহলে সেখানে কিন্তু যন্ত্রপাতি ক্ষয় হয়। এবং ড্রাই সেলে বিভিন্ন ধাতু বা ধাতব ব্যবহার করা হয় যা আমাদের শরীরের জন্য কিন্তু মারাত্মক ক্ষতিকর। এছাড়া অনেক প্রকার ড্রাই সেল আছে, যেমন দস্তা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থাকে ড্রাই সেলে, আর লেড স্টোরেজ ব্যাটারি আছে, সেই ব্যাটারিতে লেড এবং লেডের অক্সাইড থাকে। আবার নিকেল অক্সাইড ব্যাটারি আছে যেখানে আয়রন এবং নিকেল অক্সাইড থাকে। তো এইগুলো কিন্তু প্রায় সবগুলো প্রায় ভারী ধাতু, এগুলো বিষাক্ত এবং ক্যান্সার সৃষ্টি করে। তাই ব্যবহারের পর আমরা যেখানে সেখানে এগুলো ফেলে না দিয়ে এগুলো মাটি বা পানির সাথে বিক্রিয়া করে মাটি পানিকে দূষিত করে। তাই এটাকে আমরা কিন্তু যে কোনো একটা জায়গায় স্তূপ করে রেখে দেওয়া ভালো হবে। তাহলে চলো এখন আমরা কি রেখেছি তোমাদের জন্য মূল্যায়ন কৌশলে, অর্থাৎ তোমরা খাতা কলম নিয়ে এখন এটা করতে থাকবে সবাই, নিজেরা লিখে ফেলো যে ড্রাই সেল তৈরিতে কি কি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে আমরা পড়লাম, ড্রাই সেলের ক্যাথোডে কি বিক্রিয়া সংঘটিত হয়েছিল, আর ড্রাই সেলের সুবিধা কি, এবং ড্রাই সেলের কত তড়িৎচালক বল তৈরি হয়েছে। তোমরা যখন ফ্রেন্ডরা একসাথে থাকবে, যেহেতু এখন করোনা কালীন, তখন তোমরা নিজেরা বসে আলোচনা করতে পারো যে এই প্রশ্নগুলো কি হতে পারে, যে ড্রাই সেলের গঠন তোমরা লিখবে এবং ড্রাই সেলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহারের কারণ। এই প্রশ্নগুলো তোমরা লিখে বাসায় প্র্যাকটিস করবে। যেহেতু আমরা ক্লাসে আসতে পারছি না, ক্লাসে সুযোগ কম, তাই এটা আমরা বাসায় বারবার এই বিষয়গুলো প্র্যাকটিস করব।
এরপরে চলো আমরা বাড়িতেই থাকবো সবসময়। বাড়ির কাজ তোমাদের যে শুষ্ক কোষের গঠন, কার্যপ্রণালী এবং এর ব্যবহারের ক্ষতিকার প্রভাব। অর্থাৎ আমরা পুরো ক্লাসটি যা পড়লাম এটা বাসায় বসে বেশ কয়েকবার লিখবে, পড়ে মুখস্থ করবে। এরপরে আমরা ফুলের শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাস দেখার জন্য, মনোযোগ সহকারে শোনার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই ভিডিওটি দেওয়া থাকবে অনলাইনে, তোমরা বারবার এটা দেখে আবার বুঝে নিতে পারবে। তো আশা করি মূল বিষয়গুলো জানতে পেরেছ। আবারও নতুনভাবে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।